বিএনপি কতগুলি বড় বড় ভুল করেছিল, এখন আমি মনে করি সেগুলি বড় ভুল ছিল এবং এটা বারবার আমি এটা উল্লেখ করার চেষ্টা করি। এখনো নেতৃবৃন্দের সঙ্গে দেখা হলে সে কথা উল্লেখ করি আমি। আর বিএনপির শাসনামলে খুব স্বস্তিতে ছিলাম তা না। আমি যদি পার্থক্য করি দুই সরকারের মধ্যে, বিএনপির ক্ষেত্রে অধিকতর স্বস্তি জায়গ ছিল। আমি এখানে একটা ছোট্ট উদাহরণ হাজির করতে চাই যে হাততালি দিন, এত বিএনপির হাততালি যারা দিয়েছে তারা বিএনপি না ভাই, গণমাধ্যমের। আমি সবসময় ভাবতাম বা এখনো মনে করি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আরেকটু আগে, বেশ একটু আগে যদি আসতে পারতেন, তাহলে এক্ষেত্রে হয়তো বিএনপি এবং দেশের মধ্যে একটা ভালো সুবিধাজনক অবস্থা তৈরি হতে পারত। যদি জুলাই আগস্টের পরিবর্তন না হতো, তাহলে প্রথম আলো এই মালিকানা বা এই সম্পাদক বা এই পরিবেশ অবস্থা থাকতো না। সেদিক থেকে আমরা একটা সরাসরি বড় আকারে কি বলবো, এটা উপকার আমাদের জন্য হয়েছে। ক্ষুদ্রভাবে প্রথমাত্র জন্য আমরা রক্ষা পেয়ে গেছি। আসলে মাইকে বা টকশোতে বা অনুষ্ঠানে কথা আমি কম বলি বা যাই না বা বলতে পারি না সেটা, তারপরেও আজকের অনুষ্ঠান, এত বড় অনুষ্ঠানে যাইও না, এটাও সত্য। একে আজাদ যেটা বলছেন যে রাজনৈতিক দলের কোনো সভাতেও যাই না। আজকে একটা বিশেষ অবস্থা, বিশেষ সময়, আমাদের উপস্থিতিটা খুব জরুরি আমাদের জন্যে, বিএনপির জন্যে না। সেটা একটা বড় দিক। আর যে উপলক্ষে আজকে সভাটা ডাকা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসা উপলক্ষে, সেটাও খুব গুরুত্বপূর্ণ। আর যদিও আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে দেশে একটা রাজনৈতিক শূন্যতা রয়েছে, চলছে, এটা একটা বিপজ্জনক এবং সেটা বিএনপির জন্যও কিছুটা কঠিন অবস্থা। আমি সবসময় ভাবতাম বা এখনো মনে করি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আরেকটু আগে, বেশ একটু আগে যদি আসতে পারতেন, তাহলে এক্ষেত্রে হয়তো বিএনপি এবং দেশের মধ্যে একটা ভালো সুবিধাজনক অবস্থা তৈরি হতে পারত। ওনার অনুপস্থিতিটা কিছুটা আপনাদের জন্য প্রশ্ন তৈরি করেছে, কিছু নানা রকম বিভ্রান্তি তৈরি হওয়ার সুযোগ হয়েছে। সেটা একটা আপনাদের জন্য নেতিবাচক হিসেবে দাঁড়িয়ে গেছে। আর একই সঙ্গে যদি বলি, এই আবার এই একটা বছর বা 15 মাস ধরেও বিএনপির সকল কর্মকাণ্ড নানা স্তরে, নানাভাবে, নানা ক্ষেত্রে যেভাবে হয়েছে, যতটুকু জানি বা যতটুকু জানি না, সেটুকু কিন্তু বিএনপির জন্য খুব ভালো হয়নি। এই দিকটাও নিশ্চয়ই আপনারা জানেন, নিশ্চয়ই এটার জন্য তারেক রহমান জানেন, এবং সেগুলো এখনও সংশোধন করার, ভালো করার সুযোগ সম্ভাবনা আছে। কারণ আপনাদের দলটা অনেক বড়, বৃহৎ, এবং আমি মনে করি এখন পর্যন্ত বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল, এটা স্বীকৃত। আর আমাদের জরিপ যেটা আমরা করেছি, আমরা এটা বিশ্বাস করি যে জরিপ এটা মোটামুটি সত্যের কাছাকাছি বা মানুষের চিন্তা জগতের কাছাকাছি। সেখানে বিএনপি কিন্তু বৃহত্তম দল হিসাবে এসছে এবং নির্বাচনে অনেক বেশি ভোট পেয়ে তারা বিজয়ী হবে, সেটা কিন্তু আছে। তো আমরা এটা বিশ্বাস করতে চাই বা এটা হয়তো আমরা এটা ভাবতে পারি যে আপনারা ক্ষমতা আসছেন যে দল, সে দলের নেতৃত্ব, সে দলের সকল পর্যায়ের নেতৃত্ব, কর্মী বাহিনীর সকল কর্মকাণ্ডের মধ্যে সেই আজাদ ভাই যেটা বলল যে বিনয়, যেটা আপনাদের সৌজন্যতা, বলবো যে ভদ্রতা, নেতৃত্বে গৌণ ইত্যাদি কার্যক্রমগুলি অনেক বেশি করে প্রতিভাত হওয়া দরকার। আর এই প্রসঙ্গে আসে যে আপনারা যে নির্বাচনের তালিকা প্রার্থিতা করেছেন, এই বিষয়ে কিন্তু মানুষের মধ্যে খুব একটা উৎসাহ প্রবল তেমন না। অনেক ক্ষেত্রে কিছু কিছু জায়গাতে, কোনো জায়গাতে এটা আপনাদের বিবেচনা করার সুযোগ আছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু এইসব বিষয় হয়তো আপনারা একটু ভেবে দেখতে পারেন। এভাবে যদি আমি দেখি, তাহলে আমি আশা করব এত বড় করে আপনারা সবার ডেকে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, খুবই ভালো উদ্যোগ, এবং আমাদের এখানে অনেক ভালো আলোচনা হয়েছে। আর এটা সবচেয়ে ভালো হলো যে এটা কেউ বলতে পারবে না যে বিএনপি পন্থী সাংবাদিকদের সমাবেশ হয়েছে বা শরীফ ভাই তার পুরনো পছন্দ লোকদের এখানে উপস্থিত করেছেন। শরীফ ভাই করেন নাই, আমি ওনার একটা দীর্ঘ সময় ভক্ত মানুষ হিসেবে বলি যে সবাই যে এখানে উপস্থিত করেছেন, এটা একটা বড় শক্তি, আপনাদের বড় সফলতা। সেটা সালাউদ্দিন আহমেদের বিনয় হোক বা দলের প্রতি আমাদের কিছুটা আস্থা বা সমর্থন বা ভাল লাগা থেকে যেভাবে বলি না কেন, এটাও একটা
একটা বড় গুরুত্বপূর্ণ। আজাদ ভাই যেটা বললেন 6 মাস অনেক দূর, যে একটা বৈঠক সাংবাদিকদের সঙ্গে সম্পাদকদের সঙ্গে, এটা যদি মাসে হলে ভালো হয়, না হলে 3 মাসে হতে পারে। আর এটা আমি দেখেছি যে বিগত সরকারের 15 বছর আমলে শুধু তাদের পছন্দের মতো সম্পাদক সাংবাদিকদের তারা আমন্ত্রণ জানাতেন। কিছু কিছু সংবাদপত্র, আমাদের সংবাদপত্র বলতে গেলে নিষিদ্ধ ছিল। আর শফিকুর রহমান আর মাহমুদুর রহমানের কথা আমি নাই বললাম এখানে, ওনারা তো জেলেই ছিলেন একটা সময়, নানাভাবে নিপীড়িত, দেশের ভেতরে দেশের বাইরে একটা ছিলেন তারা। আর আর তার বাইরে যদি আমি যাই, যে আজকে যে অবস্থার পরিবর্তন বা সময়ের কথা যেভাবে আপনারা প্রথম আলো, ডেইলি স্টার বা সংবাদপত্রের উপরে হামলা আক্রমণ নিয়ে বলেছেন, এটা ব্যক্তিগতভাবে আমরা সবাই আপনাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। এই সংকটময় সময় আমাদের জন্য যখন একটা বড় দুর্যোগ, তখন আপনারা সবাই দলমত নির্বিশেষে সকল ধরনের পত্রিকা, সকল সাংবাদিক, সকল ইউনিয়ন, সকল আমাদের প্রেস ক্লাব আমাদের সাথে দাঁড়িয়েছে। এটা একটা বড়, আমি মনে করি যে এই প্রকাশটাও আমাদের সংবাদপত্র বা ভবিষ্যৎ সংবাদপত্রের সম্ভাবনা, গণতন্ত্রের সম্ভাবনা নিয়ে খুব ভালো একটা ক্ষেত্র জায়গা তৈরি হয়েছে। এটা রক্ষা করতে পারলে আমাদের জন্য খুব ভালো হবে। আর এই প্রসঙ্গেই নির্বাচন চাই, নির্বাচন হোক সুষ্ঠু। আমি সবসময় এটা বলে এসেছি এবং আমি সবসময় বলতাম যে যত কিছু হোক না, নির্বাচন হবে। অনেকে সন্দেহ প্রশ্ন করতো, আমি তাদেরকে বলতাম যে আমি কোনো কিছুই সন্দেহ করি না, ভাবি না। কিন্তু এখন আমার মনের মধ্যে একটু মনে মনে প্রশ্ন যাচ্ছে যে সময়টা যাচ্ছে, আগামী দিনগুলি কেমন যাবে, আগামী 2টা মাস কেমন চলবে, বিগত কয়েকদিনের যে ঘটনা তার কি প্রভাব হবে, কতটুকু হবে, এই নির্বাচনটা কতটুকু ভালো হতে পারবে, প্রশ্ন আমার মধ্যে জেগেছে। আর নির্বাচন উত্তর সরকার প্রতিষ্ঠা করলে বিএনপি কেমন করতে পারে সংবাদপত্রের সঙ্গে। আমাদের অভিজ্ঞতায় বিগত 50 দশকে আসলে কোনো সরকার আমলে সংবাদপত্র শিল্প নানা কারণে খুব ভালো থাকতে পারেনি, নানা রকম সমস্যার মধ্যে দিয়ে গেছে। তার মধ্যে আমি পার্থক্য করতে চাই, বিগত 15-16 বছর বিগত স্বৈরাচারী সরকার আমলে সবচেয়ে বেশি নিপীড়ন, চাপ, ভয়, ভীতির মধ্যে দিয়ে সংবাদপত্রকে যেতে হয়েছে, আমাদেরকেও যেতে হয়েছে। কারো কারো ক্ষেত্রে এটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আমি আবারও শফিকুর রহমানের নাম বলবো, তাকে জেলে যেতে হয়েছে মিথ্যা অজুহাতে, মিথ্যা মামলা ভিত্তিতে। এটা বোধহয় আমাদের 50 বছরের ইতিহাসে সামরিক বেসামরিক সরকারের মধ্যেকার সবচেয়ে একটা কঠিন সময় বিগত 15 বছর। এটা শুধু প্রথম আলোর জন্য প্রযোজ্য না, সকল ক্ষেত্রেই প্রযোজ্য। আর কামাল আহমেদ যেটা সর্বশেষ বলে গেলেন যে ডিজিএফআই বা অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো যেভাবে সরাসরি হস্তক্ষেপ করেছে রাতের বেলা, দিনের বেলা, সকালবেলা, নানা ক্ষেত্রে নানাভাবে, সেটাও একদম অগ্রহণযোগ্য। আর আমাদের ক্ষেত্রে এটা ছিল পত্রিকা মালিকের নিয়ে নেওয়া, বদলে ফেলা, সম্পাদককে বদল করে দেওয়া, শেয়ার বিক্রি করে দেওয়া। এটা ছিল সর্বশেষ চেষ্টা। যদি জুলাই আগস্টের পরিবর্তন না হতো, তাহলে প্রথম আলো এই মালিকানা বা এই সম্পাদক বা এই পরিবেশ অবস্থা থাকতো না। সেদিক থেকে আমরা একটা সরাসরি বড় আকারে কি বলবো, এটা উপকার আমাদের জন্য হয়েছে। ক্ষুদ্রভাবে প্রথম আলোর জন্য আমরা রক্ষা পেয়ে গেছি। এরপরে আমি যদি বলি যে তার মধ্যে বলবো যে 15 বছর বললাম, আর বিএনপি শাসন আমলে খুব স্বস্তিতে ছিলাম তা না। আমি যদি পার্থক্য করি যে সরকারের মধ্যে বিএনপির ক্ষেত্রে অধিকতর স্বস্তিদায়ক ছিল। আমি এখানে একটা ছোট্ট উদাহরণ হাজির করতে চাই যে এত বিএনপির হাত তালি যারা দিয়েছে তারা বিএনপি না ভাই, গণমাধ্যমের কথাটাকে শোনে। সেটা হচ্ছে যে যখন শেখ হাসিনা 2096 সালে ক্ষমতা আসলো, তার কিছুদিন পরে কিন্তু ছাত্রলীগের দৌরাত্ম প্রচন্ড বেড়ে গেল সারা দেশে, সর্বত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তছন। আমরা লিখলাম প্রধানমন্ত্রী ছাত্রলীগের সামলা। উনি প্রচন্ড খেপে গেলেন, প্রকাশ্য জনসভায় গালমন্দ করলেন, কিন্তু ছাত্রলীগের দৌরাত্ম চলতেই থাকলো। পরে লিখলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগকে সামলাতে পারলেন না। শেষ বিএনপি জিততে নির্বাচনে 2001 সালে। মোটামুটি ওরকমই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারা দেশে। আমি আবারও লিখলাম প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছাত্রদেরকে সামলান, এবং তিনি সামলানোর চেষ্টা করলেন। আমি এটা জানি, সরাসরি আমার সাথে কথা হয়েছিল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এবং জনাব তারেক রহমান, তারা আমাকে আশ্বস্ত করলেন সেদিনই রাতে যে আমরা ব্যবস্থা নিচ্ছি, মতি ভাই আপনি দেখেন। এবং সত্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিষিদ্ধ হয়েছিল, আপনাদের মনে আছে? আছে, হ্যাঁ। এবং ছাত্রদলের সভাপতি তখন একজন সংসদ সদস্য নাসিরউদ্দিন পিন্টু গ্রেফতার হয়েছিলেন। এই পদক্ষেপ তিনি নিয়েছিলেন বিএনপি সরকার, যদিও পরে সেই অবস্থাটা থাকেনি, নানা কারণ থাকতে পারে। তো এটা একটা বড় পার্থক্য। আর এটা সত্য, 2001 সাল থেকে 2000 সরকারের মধ্যে বিএনপি কতগুলি বড় বড় ভুল করেছিল। এখন আমি মনে করি সেগুলি বড় ভুল ছিল, এবং এটা বারবার আমি এটা উল্লেখ করার চেষ্টা করি। এখনও নেতৃবৃন্দের সঙ্গে দেখা হলে সে কথা উল্লেখ করি আমি। সেগুলি নিয়ে আমরা কঠোরভাবে লেখালেখি করেছি। এখনও সেই লেখাগুলোকে আমি পক্ষেই থাকবো যদি আমাকে আপনারা কেউ জিজ্ঞেস করেন। সেসব নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদার সঙ্গে আমার খুব পরিষ্কার কথাবার্তা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, আবার হাসি মুখে ভালো কথা বলে চা খেয়ে আমরা ফিরে এসেছি। সে আলোচনায় তারেক রহমান উপস্থিত ছিলেন। সে বিষয়গুলি নিয়ে তৎকালীন অনেক মন্ত্রীর সাথে কথা হয়েছে। আমরা কিন্তু আমাদের সেই লেখাগুলো অব্যাহত রেখেছি। তাতে কোনো প্রকাশ্য আক্রমণ, জেলের ভয়, মামলা মোকদ্দমার ভয়, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এটাও আমি নিশ্চিত করি। সেটাও বলবো যে নানা রকম সমালোচনা, তর্ক বিতর্কের মধ্যেও বিএনপির নেতৃত্বের মধ্যে ধৈর্য ছিল, তাদের সহ্য শক্তি ছিল, এবং তারা আমাদের প্রথম আলো পত্রিকার সমালোচনাগুলো তারা মেনে নিয়েছিলেন। সংশোধন করতে পেরেছিলেন কিনা, হয়েছিল না, সেটা অনেক লম্বা আলোচনার বিষয়। যেটা আমরা আশা করি, যেটা অনেকে বলে গেলে, যে আমরাও আগামীতে ভবিষ্যতে যদি বিএনপি বিজয়ী ক্ষমতায় আসে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি এটা বলবো, বিএনপির কাছ থেকে আমরা আরও অধিকতর সহ্য শক্তি, আরও অধিকতরভাবে সমালোচনা সহ্য করা, গ্রহণ করা, মেনে নেওয়া মানে শোনা। বাকিটা তো নেতৃত্বের দলের সরকারের উপর নির্ভর করবে, তারা কতটুকু মানবেন না করবে। তবে শুনবেন, জানবেন, এটা আমি নিশ্চিত আশা করি। কারণ এখনও আমাদের বিএনপি নেতৃত্বের মধ্যে যারা আছেন, মির্জা ফখরুল, সালাউদ্দিন আহমেদ এবং অন্যান্য অনেকে, তাদের সাথে এখন আমাদের যে রকম সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটা অব্যাহত থাকবে আমি মনে করি। তবে আগামী দিনগুলো অনেক কঠিন। আগামী যে সরকার আসবেন তাদের জন্য সময়টা হবে আরও কঠিন। আমার মনে হয় বিগত 50 বছরের ইতিহাসের সবচেয়ে একটা কঠিনতম। এখনই অনেকে এই প্রশ্ন তোলেন, বিএনপি কি পারবে? এত জটিলতা, এত কঠিন, এত সমস্যা তৈরি হচ্ছে বিগত 50 বছরে, 20 বছরে, 16 বছরে। এটাকে বিএনপি নেতৃত্ব পারবে কিনা? 3 বছর পারবে, 4 বছর পারবে, কে এমন কথা বলে 2 বছর পারবে। তাহলে কি হবে? তাহলে দেশের আরেকটা ভয়ঙ্কর বিপদের মুখে আমরা পড়ে যাব। আমরা ভয়ঙ্কর একটা যাত্রা হবে, যেখান থেকে আমাদের বের হওয়া কঠিন, যার লক্ষণ ইতিমধ্যে আমরা এখনই দেখতে পাচ্ছি। যে শক্তি উত্থান ঘটেছে, যে শক্তির প্রকাশ্যে যে ধরনের বক্তব্য তারা দিচ্ছেন, যে ধরনের কার্যক্রম তারা করছেন, এবং যে ধরনের কর্মকাণ্ড হয়েছে, যেভাবে সারা দেশে একটা মপতন্ত্র তৈরি হয়েছে, যুক্তি তর্কের বাইরে গিয়ে এবং কোন রকম চিন্তা চেতনার বাইরে গিয়ে, এবং বাংলাদেশের যে ভিত্তিমূল, যার পক্ষে বিএনপি শক্তিশালী অবস্থান নিয়েছে, 71-এর মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা এবং গণতন্ত্র এবং নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন, এটাই একমাত্র সমাধান সকল অনৈক্য, বিভেদ, বৃহৎ সংঘর্ষ থেকে বের হয়ে আসা। আমি আশা করব বিএনপির সাম্প্রতিক সময়ে যে বক্তব্য, যে অবস্থান, রাজনৈতিক অবস্থান নিয়েছেন, এটা যদি তারা অব্যাহত রাখে, এই নীতিতে, এই অবস্থানে যদি শক্তিশালী থাকেন, এবং তারা যদি অগ্রসর হয়ে যান, যদি তারা নির্বাচনে বিজয়ী হয়, সরকার গঠনের পরে অবস্থানে থাকেন, তারা আমি মনে করব সেটাই হয়তো আমাদের জন্য নতুন করে আশাবাদ হওয়ার এবং গণতন্ত্র পথের যাত্রার পথের একটা সম্ভাবনা আমরা দেখতে পারব, যেটা আমরা অনেকটাই হারিয়ে ফেলেছি। আমরা মুখে অনেক স্বপ্নের কথা বলি, অনেক সম্ভাবনার কথা বলি, কিন্তু আসলে যেটা মতিউর রহমান চৌধুরী বলে গেছেন, দেশ বিভক্ত হয়ে গেছে। বিগত 50 বছর ধরে, বিগত 16 বছর ধরে স্বৈরতান্ত্রিক আমলে এই বিভক্তিটা আরও বহুভাবে বিভক্ত হয়েছে।
এর থেকে বেরোয় আসা একটা কঠিন কঠিন সময়। সেখানে শুধু সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করলে সেটা হয়ে যাবে তেমন তো মোটেই না। এটা যে যিনি সরকার গঠন করবে, যদি বিএনপি সরকার গঠন করে, যদি তারেক রহমানই প্রধানমন্ত্রী হন, তাহলে কিন্তু একটা জাতীয় ঐক্য সমঝোতার পরিবেশ তৈরি করার বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এত বিরোধ, এত বিভেদ, এত সংকট নিয়ে কোনো দেশ চলতে পারে না, কোনো সমাজ টিকতে পারে না, কোনো সরকার পরিচালনা করা সম্ভব না। সেটা সবচেয়ে বড় দায়িত্ব, এবং সেটা করতে গেলে অবশ্যই আপনাকে সমালোচনা শুনতে হবে। সেখানে অবশ্যই সংবাদপত্রের কথাও আপনাদেরকে শুনতে হবে। আমি সংবাদপত্রের পক্ষে একচেটিয়া সব ভালো কথা বলবো না। সংবাদপত্র সবসময় আমরা ভালো করতে পারি সেটা না। আমাদের মধ্যে বিভেদ আছে, বিরোধ আছে, সমস্যা আছে, এবং অনলাইন এবং ডিজিটাল এবং ফেসবুক এবং ইউটিউব ইত্যাদির মধ্যে দিয়ে সারা জগৎ, সারা দুনিয়াতে বাংলাদেশে একদম ছিন্ন ভিন্ন বিভক্ত হয়ে পড়েছে। একটা বিপজ্জনক অবস্থা তৈরি হয়ে গেছে। কোনটা বিশ্বাস করবো, কোনটা বিশ্বাস করবো না, নিজেরাই বিভ্রান্ত হয়ে যায়। সে জায়গাতে আপনারা সরকার, আপনারা দল যদি সরকার করেন, আপনারা যদি দল, ইতিমধ্যে আপনারা কিন্তু বিরাট আক্রমণের মুখে। সেখানে বিএনপি একটু দুর্বল, বিএনপির প্রতিদ্বন্দ্বী দলগুলি কিন্তু একটু সবল, তারা অতি বিশেষ সক্রিয় এই সোশ্যাল মিডিয়াতে বা ডিজিটাল মিডিয়াতে। তারা কিন্তু আপনাদের চেয়ে বেশি সবল, শক্তিশালী। সেটাও কিন্তু আপনাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এআই একটা চ্যালেঞ্জ। আগামী নির্বাচনে সব কিছুর কিন্তু ব্যবহার হবে। তার প্রতিরোধ করা, তার থেকে নিজেকে রক্ষা করা, এটা একটা বড় চ্যালেঞ্জ। আশা করি আপনারা সেদিকে নজর রাখবেন, চেষ্টা করবেন, এবং সবাই মিলে আবার নতুন করে একটা দেশ, সময় পরিবর্তন, নতুন লক্ষ্যে যাত্রা এবং নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্নের কথা বলি, খুবই কঠিন। আমি তেমনভাবে খুব আশাবাদী না, তাও আমি আশাবাদী হতে চাই যে আবার নতুন করে আমরা শুরু করি। আমার বয়স নাই, শফিক রহমানের এখনো বয়স আছে। শফিক ভাইয়ের দেখেন কি সুন্দর জামা পরে আসছে, রঙিন লাল রঙের, হলুদ রঙের জামা, সারা কিছুই পরেন না। তো সবাই ভালো থাকেন, সবাইকে শুভেচ্ছা, সবাইকে ধন্যবাদ।